হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আমার গল্প শুনে খুব সুখ নিচ্ছ এবং আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি প্রতিদিন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আপনার বুকের মধ্যে হাত বুলিয়ে আদর করে দিতে খুব শান্তি লাগে। এইসব কি বলছেন আপনি? হাত সরান। আমার এইসব একদম পছন্দ নয়। পছন্দ নয় কেন? হাত বুলিয়ে দিলে কি এমন ক্ষতি হয়? দেখুন, আপনি আমার অসহায় অবস্থার সুযোগ নিচ্ছেন। এমন করলে কিন্তু আমি আর কখনো আপনার বাড়ি আসবো না। উফ, আপনাকে নিয়ে সত্যি আর পারি না আমি। এই নিন, হাত সরিয়ে নিলাম। এখন ঠিক আছে তো সব? এবার ঠিক আছে। আমি এখন অফিসে যাব। আসছি, কেমন? নীরব কথাটা বলতেই নিজের রুম থেকে দ্রুত গতিতে বেরিয়ে গেল। নিধি নীরবের চলে যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। নীরব নিধির বাড়ির ভাড়াটিয়া। চাকরির সুবিধার্থে নীরব নিধির বাড়িটা ভাড়ায় নিয়েছে। নীরব একটা প্রাইভেট অফিসে চাকরি করে, আর আজ নীরবের এই নতুন অফিসে চাকরির প্রথম দিন। নিধি নীরবকে ভালোবাসে, তবে নীরব নিধিকে সব সময় এড়িয়ে চলে। নীরব চায় না নিধির সাথে তার কোনো ধরনের সম্পর্ক গড়ে উঠুক, তবে নিধিও নাছোড়বান্দা, জোর করেই নিজের ভালোবাসাকে আদর করবে সে। নীরব বাড়ি থেকে বেরিয়ে সোজা অফিসে চলে আসে। অফিসে এসে নিজের ডেস্কে বসলো নীরব। ডেস্কে বসে কম্পিউটার অন করতেই পিয়ন এসে নীরবকে বলল বস ডাকছে। নীরব নিজের ডেস্ক থেকে বেরিয়ে বসের চেম্বারের সামনে এসে বসকে উদ্দেশ্য করে বলল, আসবো স্যার। ইয়েস, কাম ইন। নীরব মেয়েলি কণ্ঠস্বরটা শুনে ভীষণ চমকে যায়। প্রথমে তো নীরব ভেবেছে বস কোনো পুরুষ হবে, তবে এখন তো মেয়েলি কণ্ঠ আসলো। নীরব টেবিলের মধ্যে প্রবেশ করতেই যেন আকাশ থেকে মাটিতে পড়ল। নীরব বসের দিকে তাকাতেই নিজের চোখ জোড়া ছানা বড়া হয়ে যায়, কারণ এই অফিসের বস আর কেউ নয়, বরং নীরবের এক্স গার্লফ্রেন্ড। নীরবের ভয়ে গলা শুকিয়ে গেছে। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারল না নীরব। নীরবকে ঠাই থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রোজা নীরবকে উদ্দেশ্য করে কর্কশ কণ্ঠে বলতে লাগলো, আপনাকে ডাকা হয়েছে আমার সামনে এসে বসে কাজের কথা বলার জন্য। ওখানে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে বলেনি কেউ। সরি ম্যাম, আসলে আমি একটু শকড হয়ে গিয়েছেন, রাইট? এটা আমার বাবার অফিস, আর আমি এখন এখানকার এমডি, অর্থাৎ আপনার বস। আমার আন্ডারেই আপনাকে চাকরি করতে হবে। জি ম্যাম। নীরব রোজার টেবিলের দিকে এগিয়ে গেল। নিজের ভাগ্যকে আপন মনে দোষারোপ করতে নীরব। আর কোনো অফিস তার কপালে জুটল না। শেষে কিনা তার এক্স গার্লফ্রেন্ডের অফিসেই তার কাজ করতে হবে। নীরব রোজার টেবিলের সামনে আসতেই আচমকা রোজা একটা ফাইল নীরবের দিকে ছুঁড়ে মারল। নীরব কিছু বুঝে ওঠার আগেই ফাইলটা এসে নীরবের কপালে আঘাত করল। ফাইলটা এসে নীরবের কপালে লাগতেই নীরবের কপাল থেকে রক্ত বেরিয়ে এলো। নীরব নিজের কপালে হাত দিয়ে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে রোজার দিকে তাকাতেই রোজা নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার কপালটা আসলেই ফাটা। তা না হলে আমার অফিসে আসতে হলো আপনাকে। এই ফাইলটা আরো দুবার চেক করে সাবমিট করবেন। নাও গেট আউট। ইয়েস ম্যাম, দেখছি। নীরব ফ্লোর থেকে ফাইলটা ওঠাতে নিতেই রোজা আপন মনে বলতে লাগলো, ছোট লোক কোথাকার, নিজের জায়গাটা আজ বুঝিয়ে দিয়েছি যত সব। রোজার কথাটা শুনে নীরব কষ্ট পেলেও সেটা প্রকাশ করল না। নীরব আর রোজার রিলেশন ছিল প্রায় 5 বছর। 5টি বছরের রিলেশনের মধ্যে রোজার সাথে ভালো খারাপ দুটো সময় পার করেছে নীরব। সব কিছু ভালোই চলছিল। একদিন হঠাৎ করে রোজা এসে নীরবকে বলল ব্রেকআপ চাই। নীরব বুঝে উঠতে পারল না হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন। নীরব প্রশ্ন করতেই রোজা নীরবের যোগ্যতা নিয়ে প্রশ্ন ছুড়ে দিল। সত্যি তো, এই সমাজে কাউকে ভালোবাসার আগে নিজের যোগ্যতার কথা মাথায় রাখতে হয়, অন্যথায় সেই ভালোবাসা একদিন ভালো না থাকার কারণ হয়ে দাঁড়ায়, যেমনটা নীরবের সাথে হয়েছে।
নীরব বসের কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে এসে বসল। কপাল থেকে রক্ত চুইয়ে পড়ছে। সেই দিকে নীরবের কোনো ভ্রুক্ষেপ নেই। হৃদয়ের আঘাতের থেকে কপালের আঘাতটা অতি সামান্য। নীরবের কপাল থেকে রক্ত পড়তে দেখে তার পাশের ডেস্কে বসা রাহাত বলে উঠল, আরে নীরব সাহেব, আপনার কপাল থেকে রক্ত পড়ছে, আপনি এখানে চুপ করে বসে আছেন কেন? চলুন ব্যান্ডেজ করে আসুন। না ভাই, দরকার নেই, এটা সামান্য আঘাত। আর ছোট লোকদের এমন আঘাত রোজকার সঙ্গী। আমার কোনো সমস্যা হবে না, আপনি কাজ করুন। কিন্তু আপনি তো... প্লিজ আমায় একটু একা থাকতে দিন প্লিজ। নীরবের কথা মতো রাহাত চুপ হয়ে যায়। নীরব রুমাল দিয়ে রক্তটা মুছিয়ে নিয়ে কাজ করতে লাগলো। সন্ধ্যার দিকে অফিস শেষ করে নীরব বাড়ি ফিরতেই হঠাৎ করে কোথা থেকে যেন নিধি চলে আসে নীরবের সামনে। নিধি নীরবের সামনে আসতেই নীরবের কপালের আঘাতটার দিকে তার নজর পড়ে। নিধি নীরবের আঘাত দেখে ভীষণ বিচলিত হয়ে নীরবকে প্রশ্ন করে বসল, এ কি, আপনার কপালে এই আঘাতটা কেমন করে লাগলো? কি হয়েছে সত্যি করে বলুন, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, এটা সামান্য আঘাত, একটু পরেই সেরে যাবে। না, এটা সামান্য আঘাত নয়। আপনি দেখেছেন রক্ত বেরিয়ে কেমন শুকিয়ে আছে? আমার সত্যি করে বলুন, আঘাতটা কেমন করে লাগলো? এমনভাবেই কি আমায় একের পর এক প্রশ্ন করে যাবেন, নাকি একটু ফ্রেশ হতেও দিবেন? আচ্ছা ঠিক আছে, বলবেন না তো? বলতে হবে না, আসছি আমি। নিধি রাগ দেখিয়ে নীরবের সামনে দিয়ে হন হন করে চলে যায়। নীরব নিধিকে থামানোর চেষ্টা করল না। নিধিকে নিজের মনের কথা বলা যাবে না। হাসি মুখটা সবার জন্যে, তবে কষ্টগুলো একান্ত ব্যক্তিগত। আপনি যদি নিজের বুকে থাকা কষ্টগুলো কারোর সাথে শেয়ার করেন, তো একটা সময় সেই মানুষটি আপনাকে এই কথাগুলো দিয়ে আঘাত করবে। তাই নীরব নিজের কথা কাউকে বলে না। ফ্রেশ হয়ে নীরব নিজের রুমে এসে বসল। মাথাটা ভীষণ ব্যথা করছে নীরবের, হয়তো আঘাতের জন্যে। নীরব মাথায় নিচে হাত জোড়া দিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছু সময় এমনভাবে শুয়ে থাকার পর হঠাৎ করে নীরব অনুভব করল তার মাথার উপর কারোর কোমল স্পর্শ। নীরব চোখ মেলে তাকাতেই দেখতে পায় নিধি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নীরব নিধিকে দেখে বিছানা থেকে উঠে পড়ার চেষ্টা করতেই নিধি নীরবকে বিছানায় শুইয়ে দিল। নিধি নীরবের মাথায় ঔষধ দিয়ে দিচ্ছে আর নীরবকে উদ্দেশ্য করে বলছে, আচ্ছা নীরব, আমি যে সবসময় আপনার পাশে থাকি, আপনার পিছনে পড়ে থাকি, এটা কি আপনি পছন্দ করেন না? না, আসলে তেমন কোনো ব্যাপার না। তাহলে কি? একটা কথা কি জানেন নীরব, যখন প্রিয়জন অবহেলা করে তখন কষ্টটা সরাসরি গিয়ে বুকে আঘাত করে। এটা হয়তো আপনি বুঝতে পারবেন না, তবুও বলছি, কাউকে অবহেলা করিয়েন না প্লিজ। নিধির কথার বিপরীতে নীরব কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। অবহেলার বাণী কতটা কষ্ট দিতে পারে সেটা নীরবের থেকে বেশি আর কে জানে। নীরব নিধির কথা ভাবতে লাগল। এই একটা মাত্র মেয়ে আছে যে কিনা সব সময় নিঃস্বার্থভাবে নীরবের সেবা করে যায় আর একটু ভালোবাসা প্রত্যাশা করে। নীরব আপন মনে নিধির দিকে তাকিয়ে ভাবছে, এই শহরে তো একজন মানুষকে নিজের থেকেও অধিক মূল্য দিয়েছিলাম, দিন শেষে সেই মানুষটাই আমায় ছেড়ে গেছে। নিধি তো নিজে থেকেই আমার কাছে এসেছে, ওকে এমনভাবে ফিরিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে? লাইফে অনেক মানুষ আসবে যাবে, তবে প্রিয়জন নামক মানুষ একজনই আসবে। নীরব নিধির কথাগুলো ভাবতে ভাবতে একটা ঘোরের মধ্যে চলে যায়। নীরবের ঘোর কাটে নিধির ডাকে। নিধি নীরবকে উদ্দেশ্য করে খানিকটা উচ্চ শব্দে বলে, এই নীরব, আপনি এমন করে চুপসে গেলেন কেন? খাবার কি খাবেন না? হ্যাঁ, সরি, আসলে আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। বুঝতে পেরেছি। এখন উঠে বসুন, আমি আপনার জন্য অনেক কষ্ট করে খাবার রান্না করে নিয়ে এসেছি। খেয়ে বলুন তো কেমন হয়েছে। আসলে নিধি, আমার আজ খেতে ইচ্ছে করছে না, কিছু মনে করবেন না, আমি আজ কিছু খাবো না। হোয়াট? খাবেন না মানে কি? আপনার জন্য এত কষ্ট করে রান্না করলাম আর আপনি বলছেন খাবেন না? এটা কি করে হতে পারে?
আপনি যদি নিজের ইচ্ছেতে না খান তবে আমি আপনাকে জোর করে খাইয়ে দিব বলে দিচ্ছি। তবে তাই করুন, সমস্যা কোথায়? নীরবের মুখ থেকে কথাটা শোনা মাত্রই নিধি অবাক হয়ে যায়। নীরব নিধির হাতে খাবার খেতে চাইছে। কথাটা ভাবতেই নিধির কেমন যেন লাগছে। নিধি অবাক হয়ে নীরবকে উদ্দেশ্য করে বলল, আপনি কি বললেন আমি শুনতে পাইনি, আবার একটু বলবেন? বললাম যে আমি নিজের হাতে খেতে চাইছি না, আপনি খাইয়ে দিন আমায়। সত্যি আপনি আমার হাতের খাবার খাবেন? জি সত্যি, আমি আপনার হাতেই খাবার খাবো। এখন কথা না বাড়িয়ে দিন তো খাইয়ে। নীরবের কথা শেষ হতেই নিধি মুচকি হাসি দিয়ে নিজ হাতে নীরবের মুখে খাবার তুলে দিতে লাগলো। নীরবও ছোট্ট বাচ্চার মতো করে নিধির হাত থেকে খাবার খেতে লাগলো। নিধির রান্নার হাত মাশাআল্লাহ ভীষণ ভালো। নীরব সম্পূর্ণ খাবার খেলো না। নীরব নিধিকে অবাক করে দিয়ে খাবারের মাঝপথে বলতে লাগলো, শুধু আমি একা খাবো তা কেমন করে হয়? আমিও আপনাকে খাইয়ে দিচ্ছি সমান সমান, ওকে? ওয়েট, আপনি কি শুরু করেছেন? যে নীরব আমায় সব সময় এড়িয়ে চলে আজ সেই নীরব নিজের হাতে আমায় খাইয়ে দিতে চাইছে, এটার মানে কি? এটার মানে একটু পরে বলি, আগে খাবারটা খেয়ে নেই। নীরব কথাটা শেষ করতে নিধিকে পরম যত্নে খাবার খাইয়ে দিতে লাগলো। নিধির কাছে এই বিষয়টা একদম স্বপ্নের মতো। নিধি কখনো কল্পনা করেনি যে নীরব তাকে এতটা আদর করে খাবার খাইয়ে দিবে। নিধি নীরবের হাতে সম্পূর্ণ খাবারটা শেষ করে নীরবকে উদ্দেশ্য করে আদুরে গলায় বলল, আচ্ছা নীরব, আমরা কি আপনি থেকে তুমি হতে পারি না? একটু ভালোবাসা ব্যাস। আমি তোমার উপর আসক্ত হয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। প্লিজ নীরব। আসক্তি ভালো নয়। যখন যোগ্যতা তোমায় বারবার মনে করিয়ে দিবে যে আমি তোমার যোগ্য না, ঠিক তখন এই আসক্তি আর কোনো কাজে আসবে না। চাকরি করতে যোগ্যতা লাগে, ভালোবাসায় কখনো যোগ্যতার ঠাঁই নেই। ভালোবাসায় একটা জিনিস ইম্পর্ট্যান্ট, সেটা হলো কতটা ভালোবাসা যায়। আমার সব কিছু জানার পরেও তোমার মনে হচ্ছে আমি তোমার ভালোবাসার যোগ্য? তোমার যোগ্যতা আমি কখনো পরিমাপ করিনি, আর আজ যখন যোগ্যতার কথা বললে তবে বলতে চাই তোমার যোগ্য না আমি। এবার কিন্তু বেশি বললে তুমি। যোগ্যতার কথা বাদ দেই, এই দিকে আসো। এত সুন্দর করে রান্না করার জন্য একটা গিফট তো পেতেই পারো তুমি। এই কি সুন্দর! হ্যাঁ, আমি আমার প্রিয়জনের জন্য নিজের মনের মতন করে রান্না করেছি, তাতে আবার গিফট লাগবে কেন? ও আচ্ছা, তার মানে তোমার কোনো গিফট চাই না? ওহো, আমার শুধু তোমায় চাই। ভেবে বলছো তো? গিফটের মধ্যে কিন্তু কিস আছে, সো এই না না, আমার গিফট লাগবে, প্লিজ এক্ষুনি দাও। ওই ঠোঁটের ভালোবাসার আবেশ আমি চাই, সত্যি বলছি, মন থেকে চাই। নিধির কথাটা শুনে নীরব হেসে ফেলল। সত্যি বলতে নিধি একটা পাগলি ছাড়া আর কিছু না। পাগলিটার প্রেমে একটু একটু করে কখন যে নীরব পড়ে গেছে তা নীরব নিজেও জানে না। নীরব নিধির কোমরে হাত রাখল। নীরবের হাতের পরশ পেতেই নিধির চোখজোড়া বন্ধ হয়ে যায়। নীরব নিধির কোমরে হাত বলিয়ে দিয়ে নিধিকে নিজের কাছে টেনে নিচ্ছে। নীরবের প্রত্যেকটা স্পর্শে নিধি ভীষণভাবে কেঁপে কেঁপে উঠছে। নীরব নিধির এই কম্পনের কারণ জানে। নীরব আর অপেক্ষা করতে পারছে না। নিধির ঠোঁটজোড়ার দিকে নিজের ঠোঁটজোড়া এগিয়ে দিল সে। নীরব আর নিধির মাঝে এখন দূরত্ব নেই বললেই চলে। নিধির ঠোঁট আর নীরবের ঠোঁট এখন ছুঁই ছুঁই অবস্থায় আছে। নীরবের গরম নিঃশ্বাস নিধির মুখের উপর পড়তেই নিধির নিঃশ্বাস ভারী হয়ে আসে। নীরব নিজের ঠোঁট দিয়ে নিধির ঠোঁট স্পর্শ করবে ঠিক এমন সময় হঠাৎ করে কেউ একজন চলে এলো নীরবের রুমের দরজায়। নীরব আর নিধি এখন সম্পূর্ণভাবে নিজেদের মধ্যে হারিয়ে গেছে, তাই কারোর কোনো প্রক্ষেপ নেই। হঠাৎ করে দরজার ওপার থেকে একটা বিকট শব্দ হলো। নিধির বড় বোন চলে এসেছে।
উনি এসে নীরব আর নিধিকে এমন কাছাকাছি দেখে শব্দ করল। শব্দ হতেই নীরব নিধিকে ছেড়ে দিল। নিধির বোন এসে নিধিকে নিয়ে নীরবের রুম থেকে চলে গেল। অপ্রত্যাশিতভাবে এমন কিছু ঘটে যাবে নিধি নীরব কেউই আশা করতে পারেনি। নিধিকে বাড়ি নিয়ে গিয়ে সবাই প্রশ্ন করতে থাকলো। নিধিও সকলকে সবটা বলে দিল। অতঃপর নিধি নীরবের সাথে কথা বলতে আবারও চলে আসে। সকলের চোখের আড়াল দিয়ে নিধি নীরবের রুমে এসে নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগে। নীরব, আমি বাড়ির সকলকে আমাদের সম্পর্কের কথা বলে দিয়েছি। এখন কি হবে? কি, তুমি সব কথা বলে দিয়েছো আর এখন বলছো কি হবে? আর কি করব, অনেক ফোর্স করেছে তাই বলতে বাধ্য হয়েছি। এখন বলো বাড়ির সবাই কি বলল? বাড়ির সবাই তো একটু রাগ দেখিয়েছে, তবে ওদের হাবভাব দেখে মনে হচ্ছে সবটা মেনে নিয়েছে ওরা। আর তোমার সাথেও হয়তো কথা বলবে, আমি শুনেছি। তবে আর কি, চলো বিয়ে করে নিয়ে একদম ফ্রিভাবে প্রেম করি। কিন্তু আমার না ভয় করছে ভীষণ। সবটা ঠিক মতো হবে তো? আরে পাগলি, আমার ভয়ের কি আছে? আমি তো তোমার পাশে আছি নাকি? সব ঠিক হয়ে যাবে। নীরব কথাটা শেষ করতেই নিধিকে জড়িয়ে নিল নিজের বাহু ডোরে। ভালোবাসা এমনই হয়, সবসময় সাহস দিয়ে পাশে থাকে। আর যারা ভালোবাসায় যোগ্যতা খোঁজে তারা কখনোই ভালোবাসেনি। ভালো থাকুক ভালোবাসা।